হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনীস ইংলিশ ক্লাস। আমি গত ক্লাসগুলোতে তোমাদের ক্লাস 7-এর কিংস টেলের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-র স্টোরিগুলো কমপ্লিট করিয়েছিলাম। আজকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো কমপ্লিট করাবো। তো চলো কোশ্চেন অ্যান্সারগুলো শুরু করি। প্রথমে দেখো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ তোমাদের দেওয়া আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, মানে যেটা সঠিক হবে সেটাই টিক মার্ক দিতে হবে। প্রথমে দেওয়া আছে ডিউরিং দ্য রেইন অফ কিং আর্থার পেন্ড্রাগন দ্য পিপল অফ ব্রিটেন লিভড মানে রাজা আর্থার পেন্ড্রাগনের সময়ে লোকেরা বাস করত পিসফুল, ডিস্টার্ব, আনহ্যাপি লাইফ। তো আর্থার পেন্ড্রাগনের সময় লোকেরা আমরা কি পড়েছি, খুব শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতো। তো পিসফুল হবে, সঠিক অ্যান্সার হবে পিসফুল। পিসফুলে টিকমার্ক দিতে হবে। সেকেন্ড দেখো, মার্লিন দ্য প্রফিট অ্যান্ড স্যার উলফিয়াস দ্য ব্রেভ নাইট ওয়ার ট্রাস্টেড বাই দ্য অপোনেন্টস অফ দ্য কিংস, মেম্বার অফ দ্য রয়্যাল ফ্যামিলি, কাউন্সিলর অফ দ্য কিং। বলছে মার্লিন দ্য প্রফিট, মার্লিন যে ছিল একজন ভবিষ্যৎ যে দেখতে পারতো বা জ্যোতিষ বলতে পারো, অ্যান্ড স্যার উলফিয়াস এবং স্যার উলফিয়াস দ্য ব্রেভ নাইট সাহসী সৈন্য, ওয়ার ট্রাস্টেড বাই বিশ্বস্ত ছিল। কার বিপরে বিশ্বস্ত ছিল? কাদের? মেম্বার্স অফ দ্য রয়্যাল ফ্যামিলি, রাজকীয় পরিবারের খুব বিশ্বস্ত ছিলেন এরা। তারপরে দেখো 3 নম্বর, দ্য রয়্যাল বেবি ওয়াজ টু বি ব্রট আপ বাই স্যার উলফিয়াস মার্লিন স্যার অ্যাক্টর, মানে রাজার ছেলেটি বড় হয়ে উঠেছিল কার কাছে? স্যার অ্যাক্টরের কাছে। নেক্সট দেখো 4 নম্বর, আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং আর্থার পেন্ড্রাগন দেয়ার ওয়াজ লনেস প্রসপারিটি ডেভেলপমেন্ট ইন ব্রিটেন। আফটার পাসিং অ্যাওয়ে কিং আর্থার পেন্ড্রাগন, বলছে রাজা আর্থার পেন্ড্রাগনের মারা যাওয়ার পরে দেয়ার ওয়াজ লনেস প্রসপারিটি ডেভেলপমেন্ট ইন ব্রিটেন। লনেস মানে হচ্ছে বিশৃঙ্খলা, নিয়মহীন হয়ে পড়েছিল, আর প্রসপারিটি হচ্ছে সমৃদ্ধি, আর ডেভেলপমেন্ট ইন ব্রিটেন মানে হচ্ছে ব্রিটেনের সমৃদ্ধি। তো কি আর্থার পেন্ড্রাগনের পরে লনেস হয়ে গেছিলো পুরো। তো সঠিক অ্যান্সার হবে 4-এর A। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে তোমাদের কি বলেছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন গিভেন বক্সেস। বলছে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, মানে সাজাতে বলেছে, কোন ঘটনাটার পরে কোন ঘটনাটি হয়েছিল সেটা এখানে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এখানে বক্সে মার্কিং করতে হবে। তো দেখো প্রথমে কি দেওয়া আছে, স্যার অ্যাক্টর প্রমিস টু ওবে মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস, মানে স্যার অ্যাক্টর প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্লিন এবং উলফিয়াসের কথাটা মান্য করবেন। কিং আর্থার পেন্ড্রাগন ওয়াজ লাভড বাই হিজ পিপল। দেয়ার ওয়াজ ট্রাবল ইন ব্রিটেন আফটার দ্য কিং অ্যান্ড কুইন ডায়েড। লেডি ইগ্রেইন ওয়াজ দ্য বিউটিফুল ওয়াইফ অফ কিং আর্থার পেন্ড্রাগন। The two trusted counselor placed in Sir Actor's hand the royal baby. The royal baby was born to King Arthur Pendragon and Lady Igraine. তো সঠিক প্রথমেরটা হবে, যে প্রথমের যে ঘটনাটা হয়েছিল যে কি কিং আর্থার পেন্ড্রাগন ওয়াজ লাভড বাই হিজ পিপল, এটা হবে 1 নম্বর। 2 নম্বর তারপরে হবে দেখো, লেডি ইগ্রেইন ওয়াজ দ্য বিউটিফুল ওয়াইফ অফ আর্থার পেন্ড্রাগন, তারপরে রাজা বিয়ে করেছিলেন 2 নম্বর। আর 3 নম্বর কি, দ্য রয়্যাল বেবি ওয়াজ বর্ন টু কিং আর্থার পেন্ড্রাগন অ্যান্ড লেডি ইগ্রেইন, বলছে তারপরে কি রাজা এবং রানীর একটা পুত্র সন্তান হয়েছিল, এটা হচ্ছে 3 নম্বর ঘটনা। এবারে 4 নম্বর দেখো, দেয়ার ওয়াজ ট্রাভেল ইন ব্রিটেন আফটার দ্য কিং অ্যান্ড কুইন ডায়েড, তারপরে কি রাজা রানী মারা যাওয়ার পরে যত সব গণ্ডগোল সৃষ্টি হয়েছিল ব্রিটেনে, এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর দেখো, দ্য টু ট্রাস্টেড কাউন্সিলর প্লেসড ইন স্যার অ্যাক্টরস হ্যান্ডস দ্য রয়্যাল বেবি, তারপরে কি করেছিল মার্লিন আর স্যার উলফিয়াস স্যার অ্যাক্টরের কাছে ওই বাচ্চাটিকে দিয়ে এসেছিল, কি তাকে লালন পালন করে বড় করে তুলতে, এটা হবে 5 নম্বর। অ্যান্ড অ্যাট লাস্ট এটাই মেচে আছে, স্যার অ্যাক্টর প্রমিস টু ওবে মার্লিন অ্যান্ড স্যার অ্যাক্টর তখন মার্লিন এবং স্যার উলফিয়াসের কথাটা মান্য করেছিলেন যে ওই বাচ্চাটিকে নিজের বাচ্চার মতো বড় করবেন। তো এটা হচ্ছে 6 নম্বর।
নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে তোমাদের কী দেওয়া আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। একটা কোশ্চেনের উত্তর দিতে বলেছে। কি বলেছে, হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি ভাবো, মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস ইন্টারেস্টেড স্যার এক্টর উইথ দ্য বেবি অফ দ্য রয়্যাল অফ দ্য ডেড কিং অ্যান্ড কুইন। বলছে যে তোমার কেন মনে হয় মার্লিন এবং স্যার উলফিয়াস স্যার অ্যাক্টরকে ওই বাচ্চাটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, এটা ঠিক বলে তোমার কেন মনে হয়? তো চলো দেখে নিই কী হবে। তো অ্যান্সার হবে, স্যার অ্যাক্টর ওয়াজ দ্য ট্রাস্টওয়ার্দি অ্যান্ড এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। মানে স্যার অ্যাক্টর ছিলেন মার্লিন এবং স্যার উলফিয়াসের মতোই রাজার খুব বিশ্বস্ত একজন। সো মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস থট দ্যাট, সেই জন্য মার্লিন এবং উলফিয়াস ভেবেছিল যে হি ওয়াজ রাইট চয়েস, মানে স্যার অ্যাক্টর হচ্ছে সঠিক, তারা সঠিকভাবে বিচার করেছেন তাকে দেওয়াটা, টু টেক কেয়ার অফ দ্য রয়্যাল বেবি, যে ওই বাচ্চাটিকে বড় করে তোলার জন্য ওই স্যার অ্যাক্টরই হচ্ছেন সঠিক ব্যক্তি। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কী দেওয়া আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে টেক্সট থেকে নিয়ে, আফটার কিং আর্থার পেন্ডাগ্রন ব্রিটেন হ্যাড নো কিং বিকজ, বলছে আফটার কিং আর্থার পেন্ডাগনের পরে ব্রিটেন হ্যাড নো কিং, ব্রিটেনের কোনো রাজা ছিল না, কারণটা কি? তো কী হবে, নান অফ দ্য ফাইটিং ব্যারনস হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। বলছে রাজা মারা যাওয়ার পরেই কোনো যোদ্ধাই যুদ্ধ করেও তারা ইংল্যান্ডকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারেনি। তারপরে দেখো, দ্য ম্যাগনিফিসেন্ট সোর্ড ওয়াজ ফিক্সড, কোথায় ছিল ওই তরোয়ালটা, অন এ লার্জ স্টোন ইন এ চার্চইয়ার্ড, গির্জা প্রাঙ্গণে একটি বড় স্টোনের উপরে ছিল। নেক্সট দেখো, আর্থার ওয়াজ 18 when he succeeded in lifting the sword for the first time. যখন আর্থার 18 বছর হয়েছিলেন তখন তিনি ওই তরবারটিকে খুব সহজেই তুলে দিয়েছিলেন। দ্য বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দ্য ওয়াটার, জল থেকে যে হাতটি উঠেছিল তাতে কি ছিল, হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিস অ্যান্ড এমার্স। বলছে তাতে একটা তরবার, যে হাতটি গভীর হ্রদ থেকে উঠেছিল, ওই হাতে কি ছিল, একটি ম্যাজিক্যাল তরবার ছিল যাতে রুবি এবং বিভিন্ন ধরনের মুক্ত লাগানো ছিল। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ দেওয়া আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথমে এর দাগে কী দেওয়া আছে, হোয়াট ওয়াজ রিটেন আপন দ্য স্টোন অন হুইচ দ্য সোর্ড ওয়াজ ফিক্সড। বলছে ওই স্টোনটির উপরে, পাথরটির উপরে কি লেখা ছিল যেখানে ওই তরোয়ালটা আটকানো ছিল। আপন দ্য স্টোন রিটিন ইন গোল্ড লেটার্স, ওই পাথরটির উপরে সোনালি অক্ষরে লেখা ছিল, ওয়াজ ইনস্ক্রাইবড, লেখা ছিল, হুএভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই দ্য রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড, মানে জন্মসূত্রে সেই ইংল্যান্ডের রাজা হবে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট হ্যাপেন অন দ্য ব্রাইট মে মর্নিং। তো অ্যান্সার হবে, ইন দ্য প্রেসেন্স অফ মেনি পিপল, অনেক লোকের উপস্থিতিতে, আর্থার স্লেন্ডার, পাতলা গড়নের অ্যান্ড ইয়ং, এবং তরুণ যুবক, লিফটেড দ্য সোর্ড ইজিলি, খুব সহজেই ওই তরবালটিকে তুলে নিয়েছিল, ওই যেখানে ফিক্স করা ছিল তরোয়ালটা, সেখান থেকে ওই পাথর থেকে খুব সহজেই তুলতে পেরেছিল। তারপরে হচ্ছে সিদ্ধাগে, হোয়াই ডিড আর্থার নিড এ নিউ সোর্ড, কেন আর্থারের একটি নতুন তরবারের দরকার হয়েছিল। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটল। বলছে কারণটা কি ছিল না, কিং আর্থার তার ওই রাজকীয় যে তরোয়ালটি ছিল ওটা একটা যুদ্ধে হারিয়ে ফেলেছিল, তার জন্য তার একটি নতুন তরবারের দরকার হয়েছিল। এবারে দেখো অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ বলা হয়েছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। বলছে যেটা ট্রু সেটা ট্রু দিতে, যেটা ফলস সেটা ফলস দিতে, এবং
তুমি যে ট্রু ফলসটা দিচ্ছ তোমার উত্তরের সাপেক্ষে একটি সাপোর্টিং স্টেটমেন্ট, সেটা কোথায় পাবে? তোমাদের বই থেকেই পাবে। সেই উত্তরের সাপেক্ষে একটা লাইন দিতে, একটা সেন্টেন্স দিতে। ঠিক আছে, তো দেখি। দ্য পিপল অফ দ্য ইংল্যান্ড ওয়ার আনহ্যাপি ডিউরিং আথার্স রুল। বলছে ব্রিটেনের লোকেরা অসুখী ছিল আথারের সময়ে। এটা ভুল। কেন? আথারই পিস এবং প্রসপারিটিটা ব্রিটেনে স্থাপন করেছিল, শান্তি এবং সমৃদ্ধিটা স্থাপন করেছিল। তো প্রথমটা দেখো, দ্য পিপল অফ ইংল্যান্ড ওয়ার আনহ্যাপি ডিউরিং আথার্স রুল। ফলস হবে। কিং আথার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। বি দেখো, তো বির দাগে দেখো, মার্লিন টুক কিং আথার টু দ্য গ্লাইডেড প্যাভিলিয়ন অন হিজ বার্থডে। ফলস। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম, কাকে? ওই তার স্ত্রীকে নিয়ে গেছিলেন, তাকে যিনি গুইনেফার ছিলেন, ওনাকে নিয়ে গেছিলেন। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক গুইনেফার টু এ রিচলি গ্লাইডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। তো এটাও ফলস হলো। তারপরে দেখো, 50 people could sit at round table। ট্রু হবে, কারণ হচ্ছে ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভড ক্যাপাবল অফ সিটিং 50 people. Did the goodness and the kindness of the knights were known all over the country। গুডনেস সব জায়গাতে, দ্য গুডনেস এবং দ্য কাইন্ডনেস মানে ওদের যে ভালো দিকটা, ভালো ধরনটা এবং দয়ালুতাটা, অফ দ্য নাইটস সৈনিকদের, ওয়ার নোন অল ওভার দ্য কান্ট্রি। এটা ট্রু হবে। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। এবারে দেখো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ দেওয়া আছে, হু অ্যাকর্ডিং টু মার্লিন কুড প্রসেস দ্য এক্সক্যালিবার। মার্লিনের মতে ওই তরোয়ালটার সঠিক অধিকারী কে? অ্যান্সার কি হবে? অ্যাকর্ডিং টু মার্লিন অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফেয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান প্রসেস দিস সোর্ট। বলছে মার্লিনের মতে শুধুমাত্র সৎ এবং ভয়হীন সৈন্য, হু প্রোটেক্ট যে রক্ষা করবে, দ্য কমন পিপল সাধারণ জনতাকে, ক্যান পোসে এই তরবারটির অধিকারী তিনিই হবেন একমাত্র। তারপরে দেখো তাকে, ডেসক্রাইব দ্য প্যাভিলিয়ন হোয়ার দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড। বলছে সেই কক্ষটা, প্যাভিলিয়নটা আর বর্ণনা দিতে যেখানে ওই বিশাল আকৃতির গোল টেবিলটা ছিল। দ্য প্যাভিলিয়ন ওয়াজ রিচলি গ্লাইডেড painted crimson and dark blue and the floor was marbled. In the middle of the room was a huge round oak table richly carved capable of seating 50 people. What did King Arthur's devoted knight promise? Devoted রাজার, কিং আথারের ডিভোটেড নাইটস যারা মানে যারা বিশ্বস্ত সৈন্যরা ছিল তারা কি প্রতিশ্রুতি দিয়েছে? দ্য ডিভোটেড নাইটস প্রমিস দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড দ্য পানিশ দ্য উইক। বলছে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা অসহায় তাদের সাহায্য করবে এবং যারা দুষ্টু খারাপ লোক তাদেরকে শাস্তি দিবে। তারপর কোশ্চেনটা, হোয়াই ডিড কিং আথার স্মাইল হোয়েন হি ওয়াজ ইনফর্ম দ্যাট দ্য এক্সক্যালিবার ওয়াজ টেকেন ব্যাক ইন টু দ্য লেক বাই এ বিউটিফুল আর্ম। তো অ্যান্সার কী হবে? কিং আথার রিয়েলাইজ দ্যাট, কিং আথার বুঝতে পেরেছিলেন যে হি হ্যাড কমপ্লিট হিজ লাইফস অ্যাম্বিশন, তার জীবনের যেটা করার তিনি সেটা করেছিলেন। অ্যান্ড হিজ কিংডম ডিড নট নিডেড এক্সক্যালিবার, এবং তার রাজত্বে আর ওই জাদুর তলোয়ারটির কোনো দরকার ছিল না। সো হি স্মাইল্ড, সেই জন্য তিনি হেসেছিলেন। এবারে দেখো অ্যাক্টিভিটি 8A। অ্যাক্টিভিটি 8তে দেওয়া আছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। বলছে যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে একগুচ্ছ ওয়ার্ডের নিচে দাগ দিতে। অ্যাকচুয়ালি এটা তোমাদের করতে বলেছে অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ।
ক্লজ যেটা অ্যাডজেক্টিভ ক্লজ যেটা হবে সেটা করতে বলেছে। দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ডু দ্য ওয়ার্ক অ্যান্ড অ্যাডজেক্টিভ, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অ্যান্ড কন্টেইন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দেয়ার ওন, এবং তাদের একটি নিজস্ব সাবজেক্ট প্রেডিকেট থাকবে। সাচ এ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। এই ধরনের গ্রুপ অফ ওয়ার্ডকে কী বলা হচ্ছে? অ্যাডজেক্টিভ ক্লজ বলা হচ্ছে। তো দেখি, দ্য কিং ইজ ওয়ারিং এ ক্রাউন হুইচ ইজ মেড অফ গোল্ড। তো রাজা কি পরেছিল? একটি ওয়ারিং এ ক্রাউন বলছে হুইচ ইজ মেড অফ গোল্ড। তো অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা হবে গ্রুপ অফ ওয়ার্ড? হুইচ ইজ মেড অফ গোল্ড, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট দেখো, হি ওয়াকড অন দ্য পাথ দ্যাট ওয়াজ স্টোনি। তো কেমন ধরনের ছিল? দ্যাট ওয়াজ স্টোনি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। হি ওয়াজ এ ফ্রেন্ড হু ইজ ভেরি হেল্পফুল। সে হচ্ছে একজন বন্ধু যে খুব সাহায্য করে। তো অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা হবে এখানে? হু ইজ ভেরি হেল্পফুল। নেক্সট দেখো 8b, অ্যাক্টিভিটি 8b। অ্যাক্টিভিটি 8b থেকে বলা হয়েছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্য ডু ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। বলছে যেটা অ্যাডভার্ব হবে তার নিচে দিতে, মিনস অ্যাডভার্ব ক্লজ যেটা, দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন ডু ওয়ার্ক অ্যান অ্যাডভার্ব, যেটা অ্যাডভার্বের মতো কাজ করবে, অ্যান্ড কন্টেইন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দেয়ার ওন, এবং তাদের নিজস্ব সাবজেক্ট প্রেডিকেট থাকবে। সাচ এ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড অ্যাডভার্ব ক্লজ। তো অ্যাডভার্ব কাকে বলে আমরা জানি অবশ্যই, যে ভার্বের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইসব বোঝাবে। তো অ্যাডভার্বাল ক্লজও একই রকমই হয়। হি রিটার্নড হোম হোয়েন ইট ওয়াজ রেইনিং। হি রিটার্নড হোম, তিনি বাড়িতে ফিরলেন, হোয়েন ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি পড়ছিল। তো অ্যাডভার্বাল ক্লজ কী হবে? হোয়েন ইট ওয়াজ রেইনিং। ইফ হি ওয়ার্কড হার্ড, সে যদি কঠোরভাবে কাজ করে, হি উইল সাকসিড, সে কি? সে ভালোভাবে কাজ করলে তার কাজটিও সফল হবে। তো এখানে হবে হি উইল সাকসিড। 3 নম্বর দেখো, দ্য স্টুডেন্ট কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তো দ্য স্টুডেন্ট কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, ছেলেটা বুঝতে পারেনি ওই লেসনটা, অধ্যায়টা, অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। কেন না? তারা অনুপস্থিত ছিল, সে অনুপস্থিত ছিল ক্লাসে। তারপর দেখো অ্যাক্টিভিটি 8c। অ্যাক্টিভিটি 8c-তে কী বলেছে? ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু ওয়ার্ক নাউন। নাউনের মতো কাজ করবে। আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম। তো কি নাউনের মতো কি? মিনস নাউন ক্লজ। হি উইল কাম, এটা হচ্ছে নাউন ক্লজ। দ্যাট ইউ ব্রেভ লাইক দিস হার্টস মি। তো কি নাউনের মতো কোনটা কাজ করছে? ইউ বিহেভ লাইক দিস। Mother was very happy that her child had succeed. তো কি? her child had succeed. Next দেখো অ্যাক্টিভিটি 8d, underline the clause that in the following sentences and state what kind of clause they are. এবং বলছে যে আন্ডারলাইন করতে এবং তারা কী ধরনের, মানে কী ধরনের ক্লজটা হবে সেটা লিখতে। তো প্রথমটা দেওয়া আছে, হি ওয়াজ এ ম্যান হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড। তাহলে হি ওয়াজ এ হোয়াট কাইন্ড অফ, আচ্ছা আন্ডারলাইন দ্য ক্লজ, হি ওয়াজ এ ম্যান হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড। তো এখানে ক্লজটা তোমাদের হচ্ছে হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড। তো এটা কি? অ্যাডজেক্টিভের মতো কাজ করছে একটা। তো এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ অর রিলেটিভ। নেক্সট দেখো, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। দ্যাট মাই আঙ্কেল উইল, তো এটা কি? মাই আঙ্কেল উইল ভিজিট মি, নাউন ক্লজ। নাউনের মতো কাজ করছে, নাউন ক্লজ এটা। নাউন ক্লজ।
হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ ট্রাইড। বলছে হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, এটা হচ্ছে ভার্বের দোষ গুণ অবস্থা, মানে এটা অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ। তারপরে দেখো দে লিভড ইন এ প্লেস হোয়ার ইট ওয়াজ অলওয়েজ কোল্ড, এটাও অ্যাডভার্ব ক্লজ, এটাও অ্যাডভার্ব। নেক্সট দেখো মাই ফ্রেন্ডস টুক মি টু এ গার্ডেন হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, যে আমার বন্ধুরা আমাকে একটি গার্ডেনে নিয়ে গেছিলো, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, যেটা খুব সুন্দর ছিল। এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, যেটাই বলতে পারো। দ্য আর্টিস্ট হোপ দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, তো কি দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, এটা নাউন ক্লজ। নাউন ক্লজ। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ তোমাদের কি বলা হয়েছে, ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ দ্যাট মিন ইন দ্য ফলোয়িং টু কেয়ার ফর সামওয়ান অর সামথিং, কিছুর জন্য কেয়ার করা, তো এটা কি হবে, তোমাদের বইতে আছে দেখবে, বই থেকে ওয়ার্ডটা নেওয়া। প্রোটেক্ট হবে, PROTECT, প্রোটেক্ট করা। দ্য স্টেট অফ বিং সাকসেস, সাকসেস তো সাকসেডই হবে, SUCCEEDED, এটাও তোমাদের বই থেকেই ওয়ার্ড আছে সাকসেড ওয়ার্ডটা। হ্যাভিং গ্রেট লাভ অ্যান্ড বিং লয়াল। ডিভোটেড আমরা দেখেছি, ডিভোটেড নাইটরা ছিল, তো ডিভোটেড মিনস হচ্ছে হ্যাভিং গ্রেট লাভ অ্যান্ড বিং লয়াল মিনস ডিভোটেড। অ্যান্ড ডাইট, ডায়েট হবে তোমাদের পারিস্ট হবে, PRISHED। এরপর দেখো তোমাদের অ্যাক্টিভিটি 10A এবং 10Bটা আছে। তো আজকের ক্লাসটা এইটুকুই, অ্যাক্টিভিটি 9 পর্যন্ত করালাম এবং পরের ক্লাসে অ্যাক্টিভিটি 10A এবং 10B করাবো।